সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করেছে বিজিবির ২৮ ব্যাটালিয়ন। ভারত মেঘালয়ের ৩ জেলায় রাতে কারফিউ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে এলাকায় সচেতনতা বাড়াচ্ছে বিজিবি। শহীদ নূরের তথ্যছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে প্রায় অবৈধভাবে বাংলাদেশে আসে গরু, পেঁয়াজ, চিনি, মশলা, চকলেট, নানা প্রসাধনী সহ মাদক। একইভাবে ভারতে চলে যাচ্ছে ইলিশ মাছ, শিং মাছ, সুপারি সহ নানা দেশি পণ্য। কিন্তু মেঘালয়ে জরুরি অবস্থা জারির পর সীমান্ত দিয়ে চলাচলে কঠোর অবস্থানে আছে বিজিবি। তারা এলাকার মানুষদের সচেতন করার চেষ্টাও করছেন। এখন বর্ডারের এলাকার দিকে খুব গরম, বিজিবি সবসময় টহলে আছে, আরও কিছু টহল বাড়ায় দিলে ভালো হয়। বর্ডার বিজিবি অনিয়া করতেছে যে কোনো মানুষ বর্ডারে যায় না, বিজিবি বাড়ি বাড়ি গিয়ে বইলা দিছে, সবাই মাইকিং করে দিছে মসজিদে। এলাকার লোকজন আরও জানান, মেঘালয়ের বেশ কয়েকটি এলাকা সুনামগঞ্জ সীমান্ত ঘেঁষা হওয়ায় তারা আতঙ্কিত। বর্ডারের মনে করেন আগে যে গরু বাছুর লাগতো এটাও নিষিদ্ধ দিয়েছে বিজিবি, এখন আর কোনো কিছু হয় না এদিক দিয়া। পাশাপাশি সীমান্ত এলাকা ভারত এবং আমাদের যে এই এলাকা ইউনিয়নটা, এটা একবারে পাশাপাশি, আমরা মোটামুটিভাবে আতঙ্ক আছি। যদিও এখন পর্যন্ত সুনামগঞ্জের সীমান্ত দিয়ে কোনো পুশিন হয়নি, একইভাবে ভারতে যাওয়া বন্ধে প্রস্তুতি নিয়েছে বিজিবি। কিছু কিছু সীমান্তে ভারত থেকে পুশিনের খবর পাওয়া যাচ্ছে, তো সেখানে বলতে চাই আমাদের সীমান্তে এই প্রায় ৯৫ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে সুনামগঞ্জে এখনও পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের ১৯টি বিওপির প্রতিটি সদস্য এ ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এ ব্যাপারে সচেতন। কতদিন পর্যন্ত এরকম জরুরি অবস্থা থাকবে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি বিজিবি। বনশ্রী হালদার, ৭১। দর্শক, সুনামগঞ্জ সীমান্তের জরুরি অবস্থার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। শহীদ, সীমান্তে কতদিন পর্যন্ত এরকম অবস্থা থাকতে পারে এবং সেই ব্যাপারে জানিয়েছে বিজিবি, কি জানিয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেমনটা আমরা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের যে অপার অর্থাৎ মেঘালয়ের যে ৩টি জেলা রয়েছে, সিলেট একেবারে নিকটবর্তী, তো সেই সিলেটের যে নিকটবর্তী ওই পারে যে জেলা মেঘালয় রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। সে কারণে সীমান্তের অপারে অর্থাৎ সুনামগঞ্জের এই যে জানেন যে সুনামগঞ্জ প্রায় ৭টি উপজেলা সীমান্ত দেশা ভারতের সাথে, এই ৯০ কিলোমিটার সীমান্তে বিএসএফ এর টহল কিন্তু একেবারে দেখা যাচ্ছে এবং তারা খুবই তৎপর রয়েছে। এই যে অপারের একটি অবস্থা, একেবারে টানটান অবস্থা সীমান্তে, সেই ক্ষেত্রে বাংলাদেশ এই জায়গাতে সুনামগঞ্জেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজিবির পক্ষ থেকে আসলে তারা টহল জোরদার করেছেন এবং সার্বক্ষণিক যে নজরদারি তারা রাখছেন। আমরা সীমান্তে ঘুরে দেখেছি ২ দিন ধরে এই তৎপরতাটা বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে বিজিবির পক্ষ থেকে যে টহল জোরদার করা হয়েছে, তারা বিজিবির বরাত দিয়ে যেমনটা আমাকে জানিয়েছেন সংশ্লিষ্ট, যে ওই পারে কারফিউ জারি থাকার কারণে এই অঞ্চলে যাতে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। পুশিনের ঘটনা কিন্তু ঘটছে সিলেট অঞ্চলের মৌলভীবাজার এলাকায়, যাতে সুনামগঞ্জ অঞ্চলে কোনোভাবে জোরপূর্বক পুশিন না হয়, অর্থাৎ ভারতীয় নাগরিক বিভিন্ন ভাবে যাতে এই এলাকাতে অনুপ্রবেশ না করতে পারে। এছাড়াও সুনামগঞ্জে যারা এই ৯০ কিলোমিটার সীমান্তে বসবাস করছেন নাগরিকরা, তারা কোনোভাবেই যাতে সীমান্তে শূন্যরেখা পার না করেন, অবৈধভাবে ভারতে প্রবেশ না করেন, সেক্ষেত্রে আসলে বিজিবির পক্ষ থেকে জনসচেতনামূলক গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে, কথা বলা হচ্ছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের যে ব্যাটালিয়ান ২৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়ার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা আমাকে জানিয়েছেন এখনো পর্যন্ত আসলে পুশিং ঘটনা ঘটেনি। এবং আপনি যেমনটা বলছিলেন যে এই যে কারফিউ আসলে
কতদিন থাকতে পারে এটি সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ভারত পাকিস্তানের যে সংঘাত, যদিও যুদ্ধবিরতি তারপরে থমথমে পরিস্থিতি, এর মধ্যেও কিন্তু আসলে ভারতের রাজ্য প্রশাসন থেকে তারা কার্ফিউ বলবৎ রেখেছেন। তো এটি আসলে যদি যতদিন পর্যন্ত এই সীমান্ত এলাকাতে কার্ফিউ জারি থাকবে, বাংলাদেশের পক্ষ থেকেও টহল বা নজরদারি বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। আমি যদি জানার চেষ্টা করি, আমরা এই সীমান্ত এলাকায় আছি, পরবর্তীতে হয়তো এই বিষয়গুলো আরো বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব গতিবিধি বিজিবি এবং বিএসএফ এর। শহীদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ সীমান্তের জরুরি অবস্থার বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর। পটুয়াখালীর কলেজ ছাত্রী লামিয়া আক্তারকে দল বেঁধে ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলার 3 আসামি গ্রেপ্তার হলো। এর আগে গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত 2 আসামি সাকিব মুন্সি ও সিফাত মুন্সি যশোর কিশোর সংশোধনাগারে আছে। জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারকে দল বেঁধে ধর্ষণ মামলায় গত 6 মে 3 কিশোরের বিরুদ্ধে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। পাবনায় তাপদাহে নাকাল মানুষ, সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজ গরম কেমন, জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে? তীব্র এই গরমে শ্রমজীবীদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এবং বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? তিশা, সারা দেশের গরমের যে তীব্রতা এবং গরমের যে তথ্যপাত্র বা খবর রয়েছে সেটির বাইরে পাবনা জেলা নয়, এবং গরমে কেউ স্বস্তিতে আছে এমন শব্দটি আসলে কেউ বলছে না। যারা উচ্চবিলাসী বা যারা একদম নিম্ন আয়ের মানুষ, সকলেই বাইরে যখন আসছে তখন এই তাপদাহের প্রচন্ড তাপদাহের কবলে কিন্তু করছে। আমরা পাবনা সদরের শ্রমজীবী মার্কেটে এখন দাঁড়িয়ে আছি। আমরা যদি দেখাই যে শ্রমজীবীরা তাদের কর্মের জন্য এখানে দাঁড়িয়ে আছে। পাবনাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী 40 ডিগ্রি সেলসিয়াস। মানে গত 72 ঘন্টায় 3 দিনে এই তাপমাত্রাটা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। 39.5, 39.8 এবং গতকালকে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। এখন যেটা আমরা পরিলক্ষিত করছি, এই গরমে এই শ্রমজীবী মানুষরা যে মাঠে বা বিভিন্ন জায়গাতে কাজ করে, তাদের কাজ করতে যে শ্রমটা দিতে হচ্ছে বা যে পরিশ্রমটা ঘামটা ঝরছে, সেই তুলনায় আসলে কাজের গতি বৃদ্ধি পাচ্ছে না। সব মিলিয়ে এই গরমে পাবনাতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে 24 ঘন্টায় প্রায় 7 থেকে 8 বার বিদ্যুতে চলে যাচ্ছে, মানে লোডশেডিং এ পড়ছে। এবং এই লোডশেডিং এর কারণেই যারা অফিস আদালত বা বাসা বাড়িতে যারা অবস্থান করছেন, তারা কিন্তু প্রচন্ড গরমে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং অন্যান্য জায়গার মতোই এখানেও শরবতের দোকান, ডাবের দোকান বা অন্যান্য দোকানগুলোতে কিন্তু এইরকম যে পানীয় জাতীয় খাদ্যগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এখন শ্রমজীবী মানুষরা যে প্রশান্তি নিয়ে কাজটা করবে, সেই প্রশান্তিটা পাচ্ছে না। কিন্তু আজকে সকালে মেঘলা আবহাওয়া ছিল পাবনাতে, এখন পর্যন্ত মেঘলা মেঘলা রয়েছে। আর সকালে বেশ কিছু অঞ্চলে আমার জানা মতে বৃষ্টিও হয়েছে। জেলার বিশিষ্ট ঈশ্বরদী উপজেলাতে যে আবহাওয়া অফিস রয়েছে, এই অঞ্চলের সাউন্ডিং এলাকাতে যারা তথ্য প্রদান করে, তাদের কাছে আসলে এরকম কোনো বার্তা নেই যে কবে বৃষ্টি হবে। তবে অতি গরমে যেটা হয়েছে, হসপিটালগুলোতে এই অতি গরমে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। শিশুরা রোগে আক্রান্ত হয়েছে ঠান্ডা জনিত নানা সমস্যা নিয়ে। সব মিলিয়ে এই গরমে সবাই, সাধারণ মানুষ যারা রয়েছেন, সকলেই বেশ বিপাকে রয়েছে এবং সকলেই বেশ কষ্টের ভিতরে আছে। আমরা এই গরমের মানে এই 72 ঘন্টার পূর্বে যেটা ছিল, 72 ঘন্টা পূর্বে যেটা ছিল যে 1 সপ্তাহ আগেই কিন্তু 39 বা 39.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। চুয়াডাঙ্গার পরে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু চুয়াডাঙ্গা ছিল, চুয়াডাঙ্গার পরেই কিন্তু পাবনা অঞ্চলের
তাপমাত্রাটা সবসময় বেশি হয়ে থাকে, মানে চুয়াডাঙ্গার পরে পাবনা অঞ্চলের নামটা চলে আপনি আসে। সঙ্গেই থাকবেন। দর্শক, পাবনা থেকে তাবদাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ৩১ দফার বাস্তবায়ন হলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। রবিবার সন্ধ্যায় ফরিদপুরের হাট গোবিন্দপুর স্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়নে এক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অর্থনীতি, রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, শিক্ষা দীক্ষা ও নারীদের ক্ষমতায়ন সকল বিষয়েই ৩১ দফার মধ্যে রয়েছে। পরে তিনি সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় কুষ্টিয়ার শুকরানা সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। রবিবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। এ সময় তিনি বলেন, পিলখানা, শাপলা চত্বর ও জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডে এবং মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে। সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর সহ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনে অ্যাডভোকেট আব্দুল হক সভাপতি ও অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে এই ভোট গ্রহণ হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল হক পেয়েছেন ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিইউএম কামরুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ পেয়েছেন ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পেয়েছেন ৬৪ ভোট। এদিকে সিনিয়র সহসভাপতি হিসেবে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দেশের বিভিন্ন জেলায় আম পাড়ার সময়সীমা বেঁধে দেয়া হলেও চাঁপাইনবাবগঞ্জে কোনো সময়সীমা নির্ধারণ করেনি প্রশাসন। ফলে পাকলেই তা বিক্রি করতে পারবেন আম চাষিরা। সেই সঙ্গে অপরিপক্ক আম কেউ যাতে বাজারজাত করতে না পারে সেজন্য তৎপর থাকবে ভ্রাম্যমাণ আদালত। কোনো অসাধু ব্যবসায়ী কোনো সুযোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একেএস রুকনের তথ্য ছবিতে প্রতিবেদন। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সবশেষ আম পাকে উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জে। চলতি মৌসুমে জেলার গোপালভোগ, ক্ষীরসাপাত ও ল্যাংড়া আম বাজারে আসতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। গত ২ বছর জেলায় কোনো আম ক্যালেন্ডার বা আম পাড়ার সময়সীমা ছিল না। এই বছরও একই নিয়ম পালন করবেন জেলার চাষিরা। আড়তদাররা ৫০ কেজি ৫৫ কেজি ওজন না হলে তারা আম ক্রয় করে না। আমরা আম চাষি খুব ক্ষতিগ্রস্ত। ভাড়া অনেক বেশি, মানে আম পরিবহনের খরচটা অনেক বেশি। এখানে কিন্তু যারা ভোক্তা আছে তারাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন তারা উদ্যোক্তা আছে তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা ট্রেন সরকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু নানা কারণে আমরা সেই ট্রেনটা কৃষকরা সুবিধা ভোগ করতে পারছি না। অন্য জেলা থেকে যেন অপরিপক্ক আম চাঁপাইনবাবগঞ্জের নামে বিক্রি না হয় তার দাবিও জানান চাষিরা। চাঁপাইনবাবগঞ্জের বাইরের যে জেলাগুলো রয়েছে যারা আম চাষ করে থাকে সেইখান থেকে যেন অপরিপক্ক আম, কোনো কেমিক্যাল মিশ্রিত আম যেন বাজারে না আসে, সেই ব্যাপারে যেন আমাদের প্রশাসন খেয়াল রাখে এবং সচেতন হয়। মেডিসিনযুক্ত আম আছে, এই সবগুলা তখনই বন্ধ হবে যখন বাজার মনিটরিংটা সঠিকভাবে হবে। জেলা কৃষি বিভাগ বলছে এবার অনেক গাছে ৩ দফায় মুকুল এসেছে, ফলে আমও পাকবে ৩ সময়। এবছরে আমরা চিন্তা করছি যে আমের কোনো ক্যালেন্ডার হবে না। আমরা কৃষকদেরকে পরামর্শ দেবো যাতে পরিপক্ক হিসেবে যখন হবে তখন যেন তারা আম সংগ্রহ করে। আর জেলা প্রশাসক জানান কৃষি বিভাগ, প্রশাসন ও পুলিশের কঠোর নজরদারি ও বাজার মনিটরিং থাকবে। পাশাপাশি ঠিকঠাক ওজনে আম বিক্রি ও পরিবহনে যেন কোনো সংকট না থাকে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। আমাদের ডাক বিভাগ সম্প্রতি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। তারা কম খরচে দেশের প্রায় বেশিরভাগ জেলাগুলিতে স্বল্প মূল্যে স্বল্প খরচে আম পরিবহনের ব্যবস্থা করেছে। এর ফলে আমাদের যে বেসরকারি
কুরিয়ার সার্ভিসগুলি ছিল তাদের যে একচেটিয়া ব্যবসা, আমরা মনে করি যে এখানে সেটা বন্ধ হবে। চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। আব্দুল আল মামুন, 71। কুড়িগ্রাম জেলায় এখন চলছে বোরো ধান কাটা মারাইয়ের মৌসুম। কৃষকরা ব্যস্ত তাদের ধান নিয়ে। এ সময় জেলার বিভিন্ন স্থানে পূর্বশত্রুতার জেরে ফসল নষ্টের ঘটনা বাড়ছেই। ফসলের জমিতে কীটনাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মুন্সিপাড়া গ্রামের কৃষক ফারুক ইসলাম এবার 55% জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে, তাই আশায় ছিলেন কয়েকদিনের মধ্যেই পাকা ধান ঘরে তুলবেন, কিন্তু একটাতেই ভেঙে গেছে তার স্বপ্ন। গত 12 এপ্রিল রাতের আধারে একদল দুর্বৃত্ত জমিতে ক্ষতিকর কীটনাশক ছড়িয়ে দেয়ায় পুড়ে গেছে পুরো জমির ধান। চুরি হয়েছে সেচ পাম্পও। ধার দেনা করে আবাদ করা ফসলের এমন ক্ষতিতে দিশেহারা তিনি। আমার 55 শতকের মধ্যে ওরা 20 মারছে, 20 মারার পরে ওখানে দেখা গেছে কোনো গরু খাওয়ার মতনও খান নাই, ওটা সব নষ্ট হয়ে গেছে। এইটা অভিযোগ থানায় দিছি, ওই দিছি, কোনোটাই আমার বেশি আর করতেছে না। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি গ্রামের কৃষক হাবিবুর রহমান। 40 শতক জমির ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বিচারের আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। 40% ধানের জমি প্রায় 50 মণ ধান, 60,000 টাকার মতো ক্ষতি হয়েছে। এখন এই যে ফসলগুলো জলে দিলে আমরা দিব কেমন করে, এই ঋণ শোধ করবো কেমন করে? গ্রামের অন্যান্য কৃষকরা জানান, শত্রুতার জেরে এমন ফসল নষ্টের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তারা। জমি আমার 40% জমির ধান তারা স্প্রে করে নষ্ট করে দিচ্ছে। নষ্ট হইলো হাবিবুরে স্প্রে করে দিছে, আরো 2-1 ফসল নষ্ট করছে, এখনো করতেছে। আর জনপ্রতিনিধিরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘাতে জড়িয়ে পড়েছেন এলাকার মানুষ। সালিশ করেও বিরোধ মেটানো যাচ্ছে না। রহিদুল আর হাবিবুর এদের জমা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। আমরা পরিষদ বা এলাকার গণ্যমান্য ব্যক্তি কম হইলেও পরবার এটা নিয়ে আমরা চেষ্টা করছি মীমাংসার জন্য, আমরা পারিনি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে উলিপুর, রাজারহাট এবং ভুরুঙ্গামারী উপজেলার 150 শতক জমির আধা পাকা বোরো ধান নষ্ট হয়েছে। ফসল হানির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে এমন অপরাধ কমে আসবে। অভিযোগকারীগণ অভিযোগ করছেন থানায়, নিকটস্থ থানায়, তো সেখানে তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এটা বিচার কাজ সম্পন্ন করা উচিত। কৃষকদের কষ্টে উৎপাদিত ফসলের এমন ক্ষতি যারা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ফারদিন নীরব, 71। সুস্থ মানুষকে বানানো হচ্ছে পঙ্গু, তৈরি হচ্ছে সাজানো এক্স-রে রিপোর্ট। লক্ষ্মীপুরের সক্রিয় ভয়ঙ্কর এক দালাল চক্র যারা টাকার বিনিময়ে বানিয়ে দিচ্ছে হাত ভাঙা রিপোর্ট, মামলায় ফাঁসিয়ে দিচ্ছে নিরীহ মানুষকে। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরের চিত্র। একজন রোগীকে আয়ত্ত করতে দেখা যাচ্ছে সক্রিয় একাধিক দালাল ও প্রতারক চক্রকে। দালালদের উদ্দেশ্য টাকা ও প্রতারক চক্রের উদ্দেশ্য নিরপরাধ মানুষকে অপরাধী বানানো। রোগী এবং স্বজনরা বলছেন, এই প্রতারণার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তার নাম রুবিনা ইয়াসমিন। তিনি ও তার 3 সদস্য নাটক সাজিয়ে হাসপাতালে হাজির হন হাত ভাঙার অভিনয় করে। রুবিনা ইয়াসমিন, রাশেদা আক্তার, আফতাবউদ্দিন ভূঁইয়া এবং আনোয়ার হোসেন এরা চক্রান্ত করে আমার হাজবেন্ডের বিরুদ্ধে মিথ্যা হাড় ভাঙার মামলা দায়ের করে এবং এই মিথ্যা মামলা দিয়ে তাদের টার্গেট ছিল আমাদের জমিটা জবরদখল করা। সাথে দীর্ঘদিন আমাদের একটা জায়গা নিয়ে সমস্যা, ও সমস্যাটা কেন্দ্র করে রুবিনা আক্তার হাজবেন্ড ফরিদউদ্দিনের সাথে আমার দখলীয় মালিকীয় জায়গায় তাদের সাথে বায়না হয়। বায়নার সময় অতিক্রান্ত হওয়ার পর তারা এই আনোয়ার হোসেন, রুবিনা এবং রাশেদা মিলে একটা চক্রান্ত করে 25 মার্চ রুবিনা ইয়াসমিন 3 সহযোগীকে নিয়ে হাজির হন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখান থেকে এক্স-রে অনুমতি নিয়ে চলে আসেন শহরের ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে।
সেখানে গিয়ে বানান ভুয়া এক্স-রে রিপোর্ট। যা মনে হচ্ছে মধ্যে 90% পেশেন্ট হচ্ছে জেনুইন না, একেবারেই সামান্য কিছু কাটা ছেড়ে নিয়ে আসে। আর একটা অতি আবেগ কাজ করে আমাদের, আসলে সেন্টিমেন্ট এসব জায়গায় কাজ করে খুব, যে একজন আমাকে মারছে তো আমার এটা প্রতিশোধ নিতে হবে, এরকম একটা জিনিসও কাজ করে। তো একটু ধৈর্যশীল হইতে হবে। এই রিপোর্ট ব্যবহার করেই রুবিনা ইয়াসমিন থানায় গিয়ে মামলা দায়ের করেন এক নিরীহ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে সত্যতা পান সিভিল সার্জন। তদন্ত শেষে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সিলগালা করা হয়। চিহ্নিত করা হয় দালাল সিন্ডিকেটের সক্রিয় সদস্যদেরও। যারা রোগী আছে তাদের যে কোনো রিপোর্টে আরেকজনের যেন কোনো নাম বাদ দিয়ে যেন এরকমই না করা হয়, নাহলে তারা কিন্তু সেই যে যার রোগীর বিরুদ্ধে এটা করা হচ্ছে তারা কিন্তু সাফারার হয়, এবং এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। আমি সবার বিরুদ্ধে অভিযান যাচ্ছি, তারা যেন এটা থেকে সতর্ক থাকে। হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে গড়ে উঠেছে এমন ভয়াবহ সব প্রতারক চক্র। শরীফ আজাদ প্রীতম, ৭১। নীলফামারীর সৈয়দপুরের গ্রামীণ জনপদে গড়ে উঠছে দুম্বার খামার। এই খামার করে সাড়া ফেলেছেন রবিউল ইসলাম কাজল নামে এক ব্যক্তি। তিনি জানান, খামারে দেশি ছাগলের সঙ্গে পালন করছেন দুম্বাগুলোকে। এসব দুম্বা কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। মরুভূমির প্রাণী দুম্বা পালন হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে। সৈয়দপুর উপজেলার শৌখিন খামারি রবিউল ইসলাম কাজল গ্রামীণ জনপদে গড়ে তুলেছেন দুম্বার খামার। ২০২২ সালে মাত্র ৮টি দিয়ে শুরু করলেও এখন ছোট বড় মিলে তার খামারে দুম্বার সংখ্যা ২৭টি। মরুভূমি থেকে আর এখানকার যে আবহাওয়া এদের আবহাওয়া মিশিং খেয়েছে। এরা আমাদের এখানে বাচ্চা দিতেছে 15 মাসে 2বার বাচ্চা দিতেছে। এদের কোনো সমস্যা রোগ বলার কিছু নাই আমাদের খামারে ছাগল ও দুম্বাগুলো দেখাশোনার জন্য মাসিক বেতনে 2 জন কর্মচারী কাজ করছেন। নতুন ও ভিন্নধর্মী পশুর এই খামার দেখতে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে আসছেন দর্শনার্থী। এর আগে তো আমি কখনো দুম্বার খামার দেখি নাই, আমি অনলাইনে দেখছিলাম। এখন বাস্তবে আমাদের এলাকায় আর কি আমার পাশের পাড়ায় দেখতেছি, অনেক ভালো লাগে দেখে। তো এখন আমরা দেখতেছি সবকিছু খাদ্য খেলিয়া এখন খুব সুন্দরই হচ্ছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, ঘাস, খড় বা ভুট্টার সাইলেজের মতো সাধারণ খাবার খায় দুম্বা, রোগ বালাইও নেই তেমন। আশা করছি যে এরকম যদি কোনো নতুন খামারি দুম্বা চাষ বিষয়ে আগ্রহী হয়, আমরা আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সকল প্রকার টেকনোলজি রবিউল ইসলাম কাজলকে যেভাবে দিয়েছিলাম তাদেরকেও দিব। দুম্বা ঠিক শিপ বা ছাগল ভেড়ার মতোই তারা কাঁচা ঘাস খায়, দানাদার খাদ্য সব কিছু তারা ঠিকঠাক খায়, এবং এরা ভেড়া বা ছাগলের চেয়ে রোগ ব্যাধি এদের নাই বললেই চলে। প্রতি ৭-৮ মাসে একটি করে বাচ্চা দেয় দুম্বা, আর একটি পূর্ণবয়স্ক দুম্বার ওজন হয় ৫০ থেকে ১০০ কেজি, যার প্রতিটির দাম ১.৫ থেকে ২.৫ লাখ টাকা। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। কাজল, দুম্বা পালন করে রবিউল কেমন সাড়া পাচ্ছেন? ঈদুল আজহা ঘিরে নীলফামারীতে দুম্বার কেমন চাহিদা রয়েছে জানাবেন। তিশা, প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি রয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাকারী ইউনিয়নের যে রবিউল ইসলাম কাজল, যিনি এই দুম্বার খামার স্থাপন করেছেন, সেই খামারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। সকাল থেকে এই খামারে যে আপনার যে দুম্বাকে তার খাদ্য থেকে শুরু করে যে প্রস্তুতি নেওয়ার সেই ইতিমধ্যে শুরু হয়েছে। যিনি রবিউল ইসলাম কাজল, তিনি নিজে এবং তার যে আরো 2 জন সহযোগী রয়েছেন এই দুম্বার খামার দেখাশোনা, তারা সকাল থেকে সেই দুম্বার পরিযত্ন যে যত্ন সেসব নিচ্ছেন। ইতিমধ্যে দেখছেন যে 27টি দুম্বা যারা একত্রিত হয়ে একসাথে আর কি তারা খাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে যতটুকু আমরা জেলার এই
চাহিদার আসলে সঠিক পরিসংখ্যান তারা কিন্তু এখনো দিতে পারেনি। তবে আমরা রবিউল ইসলাম কাজল ভাইয়ের কাছ থেকেই একটু শুনে নিতে চাই যে আসলে তার যে এখানকার যে খামার রয়েছে, খামারে এই কুরবানিকে ঘিরে তার খামারে আসলে দুম্বার চাহিদা কেমন আছে এবং ঈদকে ঘিরে তিনি কতটুকু দুম্বা তিনি রেডি করছেন। আমরা একটু রবিউল ইসলাম কাজলের কাছেই শুনে নিতে চাই। আসলে আপনার ঈদ তো সামনে, কুরবানির সামনে, সেই ঈদকে সামনে রেখে আপনার এখানে যেহেতু 27টা দুম্বা রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ঈদের কতটি আপনার চাহিদা বা কেমন সাড়া মিলছে? সামনে ঈদকে রেখে আমরা 7টি দুম্বা রাখছি কুরবানির জন্য। ক্রেতারা ফোন করতেছে আমাদেরকে নেওয়ার জন্য, এরা দরদাম করতেছে, এদের সামান্য দরদামের জন্য আটক হয়ে যাচ্ছে। আমরা আশা করি যে এরা বিক্রি হবে। প্রতিটি দুম্বার ওজন এবং দাম কেমন? প্রতিটি দুম্বার ওজন হচ্ছে 50 কেজি থেকে 100 কেজি পর্যন্ত। আমাদের দুম্বার ওজন দাম 1,50,000 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত। আরেকটু বিষয় জেনে নিতে চাই যে আপনি তো প্রথম নীলফামারীর একজন খামারি দুম্বার, সেক্ষেত্রে এই দুম্বার চাষটাকে বাণিজ্যিকভাবে আপনি কিভাবে অন্যান্য কৃষকদের বা উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে, কেমন ভাবে তারা আসছে কিনা, তারা লালন পালনের জন্য এরকম কোনো লোকজন আসছে কিনা আপনার কাছে? আমাদের কাছে বিভিন্ন ধরনের লোক আসতেছে দুম্বা পোষার জন্য, যে কিরকম ভাবে পুষবো, কিরকম ভাবে করব। আমি তাদেরকে বলতেছি এদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এদের ধারণ ক্ষমতা, এরা এককভাবে, এরা দলবদ্ধভাবে চলে, এদের কোনো অসুখ বিসুখ কোনো সমস্যা হয় না, এদের খাওয়া খাদ্য কোনো সমস্যা হয় না। তিশা, শুনছিলেন যে আসলে নীলফামারীতে যে দুম্বার খামার রয়েছে সেই খামারের যাবতীয়, আমরা কাজলের সাথে কথা বললাম, তিনি যেটি জানালেন যে এই দুম্বাকে বাণিজ্যিকভাবেও চাষ করার মানুষ যে লালন পালন করবেন, যে শখের বসে, সেটিও এখানে সম্ভব। কাজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী থেকে দুম্বা পালন করে রবিউল ইসলাম নামের এক উদ্যোক্তার সফলতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজল চক্রবর্তী। সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বরেণ্য সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা আলহাজ আব্দুল মুসাউবির আনসারীর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে নানা সেবামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার এই অংশ হিসেবে সিলেটের 38 নং ওয়ার্ডের নাজিরের গাঁও শাহজালাল জামিয়া ইসলামিয়া এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। এতিমখানার সংলগ্ন মসজিদে জোহরের নামাজ শেষে মরহুম পীর জাদা আব্দুল মুসাউবির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুমের পুত্র মুশফিকুল ফজল আনসারীর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছোট ছেলে, বিশিষ্ট ইসলামিক স্কলার এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব জাস্টিসে কর্মরত আবু সাইদ আনসারী। কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের জন্য রাঙামাটি চন্দ্রঘোনা রাইখালী সড়কে 5 দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, চন্দ্রঘোনা ফেরিঘাট ড্রেজিং কাজের জন্য 13 মে থেকে 17 মে পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া বাঙালহালিয়া সড়ক ব্যবহার করা যেতে পারে। পলি জমার কারণে বিভিন্ন সময়ে ফেরি চলাচল বন্ধ থাকে, তখন ভোগান্তিতে পড়েন মানুষ। তাই ড্রেজিং করে ফেরি পারাপারের পথের পলি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 18 মে ভোর 6টা থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম সমাবর্তন। এতে অংশ নেবে 22,500 শিক্ষার্থী। সমাবর্তনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে দেয়া হবে সম্মানসূচক ডিলিট ডিগ্রি। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ আহমেদ শুভ্র। শুভ্র, সমাবর্তনকে সামনে রেখে প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কি রকম দেখতে পাচ্ছেন?
যাচ্ছে। এই নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী 2 দিন পরেই কিন্তু সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে উপস্থিত হবেন নোবেলজয়ী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমন উপলক্ষে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু নিরাপত্তা বলয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সরকারি যে গোয়েন্দা সংস্থা, সরকারি যে স্পেশাল ফোর্স রয়েছে SSF, তারা কিন্তু পুরো ক্যাম্পাস তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে এখন থেকে যে সিকিউরিটি ব্যবস্থা সেটা কিন্তু তদারকি করবে রাষ্ট্রীয় বাহিনী SSF। এবং আগামী 14ই মে যে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবর্তনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক ঝমঝমাট পরিবেশ তৈরি হয়েছে এবং তার চারদিকেই কিন্তু সাজ রব। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ রয়েছে সেখানে কিন্তু সমাবর্তনের যে আয়োজন সেটা কিন্তু করা হয়েছে এবং প্রায় 22,500 শিক্ষার্থীদের সমাবর্তন দেওয়া হবে ওই দিন। এবং পাশাপাশি হলো যে আরো অতিথি নিয়ে প্রায় 25,000 লোকের সমাগম কিন্তু এই কেন্দ্রীয় খেলার মাঠে হবে এবং সমাবর্তীদের যারা রয়েছেন, তাদের যে অভিভাবক রয়েছে, তাদের সহ কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের কিন্তু এখানে সমাগম হবে। এ নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র যারা অতিথি তাদের নিরাপত্তার কথাই বিবেচনা করছে না, তারা কিন্তু যারা অতিথি আসবে তাদের কথাও বিবেচনা করছে না। আমরা গত দিন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলন জানিয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কিন্তু তারা খুব জোরালোভাবে আগাচ্ছে এবং এই বিষয়ে কিন্তু রাষ্ট্রীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই সমাবর্তন প্রায় দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় 60 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু মোটে 5 বার আসলে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু দাবি জানিয়েছে যে নিয়মিত শিডিউলে যেন তাদের আসলে সমাবর্তন করা হয় এবং দীর্ঘ 9 বছর পরে আসলে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ায় প্রায় অনেক সংখ্যক কিন্তু সমাবর্তী এখানে সমাবর্তনে অংশগ্রহণ করছে। এ নিয়ে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় আসলে খুব একটি চাপের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের চাপের মধ্যে রয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানিয়েছে যেন নিয়মিত শিডিউলে যেন তারা সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনকে ঘিরে নানা প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ আহমেদ শুভ্র। পিচঢালা প্রাণহীন ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়কের বুক চিরে যেন সবুজ প্রকৃতি। সড়ক বিভাজনের ওই এলাকায় নানা প্রজাতির ফুল গাছে ফুটেছে রঙিন ফুল। এই মহাসড়কে চলাচলকারী দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চলার পথে এসব দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রাকৃতিক সৌন্দর্যে ছেয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেকাংশ। সড়কের বিভাজনে রোপণ করা হয়েছে নানা রকম ফুলের গাছ, যা ঋতুভেদে নানা রকম ফুলে সজ্জিত হচ্ছে। কখনো লাল, আবার কখনো বেগুনি বা হলুদের শোভায় মন ভরে যাবে যে কারো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 105 কিলোমিটার অংশে কুমিল্লা জেলা। এর বেশিরভাগ জুড়েই রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল। মহাসড়কের 14 গ্রাম, মিয়ার বাজার, দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন অংশে থাকা ফুলের সৌরভ আর মন মাতানো রঙে আকৃষ্ট হচ্ছেন যাত্রীরা। রাস্তার পাশে যে ফুলগুলো আমাদের কাছে আমরা জার্নিটাই ক্লান্তিটা দূর হয়ে যায় দেখতে, মনে অনেক সান্ত্বনা লাগে যে আমরা আমাদের মনে হয় রাস্তার কোয়ালিটির সাথে ফুলের সমারোহ এরকম কিছু আপনার যদি প্রত্যেকটা জেলায় করা হয়, প্রত্যেকটা রোডের মাঝখানে দেওয়া হয়, জিনিসটা খুবই ভালো হয় বা সুন্দর দেখা যায়। এটা একটা সৌন্দর্য আমাদের দেশের জন্য। বিশেষ করে সোনালু ও জারুলের নয়নাভিরাম দৃষ্টিনন্দন রং ও রূপ যেন বুলিয়ে দিচ্ছে ভালোবাসার পরশ। আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি মহাসড়কের পাশে যেন এই ধরনের সৌন্দর্যবর্ধন গাছ লাগানো হয়, যাতে মহাসড়কের সৌন্দর্য ফিরে আসে। এদিকের রাস্তার যে সৌন্দর্যটা আমি এটা সবসময় উপভোগ করি। মহাসড়কের সৌন্দর্য বর্ধন এবং রাতের বেলায় বিপরীত দিকের গাড়ির হেডলাইটের আলো যেন চালকের চোখে না পড়ে, এজন্য বিভাজকে বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি ফুল গাছ রোপণ করা হয়েছে বলে জানান সওজের উপবিভাগীয় প্রকৌশলী। ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে গাছগুলো, যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করা এবং পাশাপাশি আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং সেগুলো সড়ক বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সময়ে সেই গাছগুলোর পরিবর্তন করে সড়ক বিভাগের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। পিচ ঢালা পথ সুন্দরভাবে সাজাতে মহাসড়কের দুপাশে দেশীয় বিলুপ্ত প্রজাতির গাছ রোপণ করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক।
এনামুল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোন কোন জায়গায় এই ফুলের গাছগুলো লাগানো হয়েছে? এই গাছগুলো পরিচর্যায় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সড়কে সকল জায়গায় কিন্তু গাছ লাগানো হয়েছিল 2016 থেকে 2017 সালের সেই সময়টাতে প্রায় 42,000 এই 13 প্রজাতির এই ফুল গাছ লাগানো হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা নিমসার এলাকায়, আপনি দেখছেন যে পিচ ঢালা এই পথের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডের মধ্যে কিন্তু কৃষ্ণচূড়ার তার রং প্রকৃতির ফুল ছড়াচ্ছে। শুধুমাত্র এই এলাকাটি কিন্তু রাঙ্গি সড়ক জুড়ে, সেই সাথে সোনালু এবং জারুল, নীল জারুল, কৃষ্ণচূড়ার হলুদ কৃষ্ণচূড়া, টগর, চাপা এবং কদম ফুল বর্ষা এবং গ্রীষ্মের সেই আনন্দ ভোলা প্রকৃতিকে একটা ছেয়ে গেছে। এবং সেই যাত্রীরা যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাচ্ছে এবং তাদের কিন্তু এই যে তারা বারবারই বলছে ফুল এবং আর এই প্রকৃতিকে ধরে রাখার জন্য কুমিল্লা বেশ কয়েকটি সংগঠন কাজ করছে। তার মধ্যে একটি তরুণদের একটি সংগঠন রয়েছে ক্লিন কুমিল্লা। আমরা যদি জানি যে তারা প্রকৃতির জন্য আর কি কি চেষ্টা করছে এই গাছগুলি সংরক্ষণের জন্য, আপনারা কি করছেন এই গাছগুলি সংরক্ষণের জন্য? আপনাকে এনামুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় ফুলের গাছগুলো লাগে সৌন্দর্য বর্ধনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক। এনামুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় ফুলের গাছগুলো লাগে সৌন্দর্য বর্ধনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক। নাটোরে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে কবিগুরুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী করেন বীর মুক্তিযোদ্ধা অজিত পাল। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ এবং কবিতা আবৃত্তি করেন উদীচী শিল্পী গোষ্ঠীর নাটোর সংসদের শিল্পীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত শনিবার স্থানীয় শিল্পীদের নিয়ে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা করেন সংগঠনটি।